শপথ গ্রহণের আগেই পতনের দ্বার প্রান্তে বিএনপি, আবারও সারা দেশ থেকে একযোগে রাজপথে নামতে শুরু করলো শিক্ষার্থীরা। একে ঘোষণা দিয়ে এনসিপি নেতাদের গণধোলাই দিচ্ছে বিএনপি। এদিকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আসলো উপদেষ্টাদের উপর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি। Tariq Rahman, well, if he gets elected, I mean, it is a sham election, but yes, if he becomes prime minister, then yes, of course, we will talk to him and deal with him. জয় বলেন, শীত চায় না, এটা কিন্তু পুরো একটা কথা আছে মুরব্বীদের। বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্ত। ইতিমধ্যে মধ্যরাতে বিএনপির বিরুদ্ধে প্রথমবারের মতো বিক্ষোভ মিছিল করেছে জামাত এনসিপি। তারেক রহমানকে কঠোর হুঁশিয়ারি এনসিপি জামাতের। শেখ হাসিনা থেকেও ভয়াবহ পরিণত করার ঘোষণা। সংবিধানের মার কাছে শেষ পর্যন্ত হয়তো সিসি নাসিরউদ্দিন তার কাঁধেই এই ভার পড়তে পারে, কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে। ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত শেখ হাসিনা সরকারের ওই পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্কে বাড়তে থাকে টানাপোড়েন। তখন স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক দূরত্ব। Tariq Rahman, if he becomes prime minister, then yes, of course, we will talk to him and deal with him. প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এ ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। রহমানের সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে ভারত সরকার কতটা উদ্গ্রীব হয়ে উঠেছে তার প্রমাণ মিলেছে নির্বাচনের ফলাফল বের হতে না হতেই তারেক রহমানকে শুধুমাত্র এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নয়, তার পরপরই তিনি তাকে টেলিফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন। এখন জানা যাচ্ছে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকার একরকমের হাফ ছেড়ে বেঁচেছে কিনা যে বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে নাই, হাফ ছেড়ে বেঁচেছে কিনা যে বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতাকে উস্কে দেওয়া ইউনূস সরকারের অবসান হতে যাচ্ছে এবং সে কারণে তারেক রহমানকে একরকমের জোরে আঁকড়ে ধরতে চাইছে কিনা, সেটা নিয়ে আলাপ করতে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। মানে আমি আঁকড়ে ধরে শব্দটা সুবিধা ব্যবহার করলাম, একরকম আমার আসলে ঘুরে ফিরে মাথার মধ্যে ওই শব্দটাই আসছে। মানে যেভাবে ভারতের প্রধানমন্ত্রী আসলে এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিলেন সবার আগে, কিন্তু তারপর পরই দেখলাম মার্কিন দূতাবাস দিয়েছে। ইউনূস সাহেব তো দিতে দুদিন লাগালেন। মানে তিনি মোটামুটি প্রথম নরেন্দ্র মোদী যিনি ভাবী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে স্বাগত জানালেন, এরপর ফোন করলেন, এখন শপথ অনুষ্ঠানে যাচ্ছেন। মানে তারেক রহমানের আমলে ভারতের সঙ্গে সম্পর্কটা এক অনন্য উচ্চতায় উঠতে যাচ্ছে কিনা? অনন্য উচ্চতায় উঠতে যাচ্ছে কিনা এগুলি এক্ষুনি বলা ঠিক হবে না, তবে একটা চেষ্টা আছে দুতরফেরই। মানে বিএনপির দিক থেকেও একটা চেষ্টা আছে ভারতের সাথে সম্পর্কটা উন্নতি যাতে করা যায়, যাতে এরা এই যে বলগাহীন ভাবে একটা ভারত বিরোধিতা সব ব্যাপারে ইউনূসের আমলে গত 18 মাসে দেখা গেছে, এটা ভারতের জন্য ভালো না, বাংলাদেশের জন্য ভালো না। এটা দুপক্ষেরই যারা সেন্সিবল লোকজন, যারা হিসেবপত্র করে কাজ করে, তারা বোঝে যে এটা কারোই লাভ হচ্ছে না। হ্যাঁ, বাংলাদেশেরও ভারতকে দরকার, ভারতেরও বাংলাদেশকে দরকার। দুতরফই এটা মিউচুয়াল মানে গিভ এন্ড টেক একটা ব্যাপার এখানে থেকেই যায় নানাও কারণে। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে এই মানে তারেক রহমানের সাথে এটা মনে করলে ভুল হবে যে তারেক রহমানের সাথে হঠাৎ করে উনি নির্বাচনে জয়ের মুখে আসছেন, তখন ভারত খুব বেশি ওনার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। এই যোগাযোগটা কিন্তু হয়েছে আগে, আমি সেটা জানি। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন এবং ওনার মা খুব অসুস্থ, বেগম খালেদা জিয়া, এবং একটা কথা উঠছে যে উনি দেশে ফিরবেন, দেশে তো ফিরতেই হবে, কারণ ওনার মা তো আর দলের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় ছিল না, এবং দলকে যদি নেতৃত্ব দিতে হয় বিশেষ করে নির্বাচনে, দেশে ফিরতে হবে। সেটা ফিরবে কি ফিরবে না এরকম যখন নানা রকম জল্পনা কল্পনা চলছে, তখন থেকে কিন্তু লন্ডনে এটা খেয়াল রেখো তুমি নবনীতা, যে ভারতের ওখানে যারা সিনিয়র কূটনীতিক আছে, বিশেষ করে হাই কমিশনার বিক্রম তোরাই সাহেব, সে বাংলাদেশে কাজ করে যাওয়ালো, আরো 2-3 জন ওখানে আছে সিনিয়র লেভেলে, যারা বাংলাদেশে কাজ করে গেছে, বাংলাদেশের হাল হকিকতের সঙ্গে তারা ভালোভাবে মানে ওতপ্রোতভাবে তারা পরিচিত। তো এই জায়গা থেকে এনগেজমেন্টটা শুরু হয়েছে, কারণ ওইখান থেকেই কিন্তু একটা যোগাযোগ হয়েছে এবং সেখানে কতগুলি নির্দিষ্টভাবে দু দেশের স্বার্থ রক্ষা হয় এরকম ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে বলে আমি জানি। এবং এটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন ইয়ে হলো, বেগম জিয়া মারা গেলেন, তখন এস জয়শঙ্কর, উনি মানে ভারতের বিদেশ মন্ত্রী, উনি ঢাকায় গেলেন। আর তারপরে তখন মোদিও স্ট্যাটাস দিয়েছেন বা চিঠি পাঠিয়েছেন, খুব পার্সোনালি রিটেন লেটার ইত্যাদি। মানে একটা চেষ্টা ভারতের থেকে হচ্ছে যে 15 বছর ভারতের সাথে, যেটাকে স্বর্ণালী অধ্যায় টধ্যায় বলা হয়েছে বিভিন্ন সময়, হ্যাঁ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এত গোলমালের দিকে চলে গেল এই 1-1.5 বছরে। তো সেটাকে পুনরুদ্ধার করার জন্য ভারতের তরফ থেকে একটা কূটনৈতিক প্রচেষ্টা, সেটা পরিষ্কারই লক্ষ্য। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, সচরাচর এই সব জিনিস
বিদেশ মন্ত্রী বা ওইসবের সাথে যারা যুক্ত, বিদেশ মন্ত্রকের যে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটি থাকে যার চেয়ারম্যান শশী থারুর, এদের তরফ থেকে একটা উদ্যোগ হলে ভালো। কিন্তু মোদীর সরকারে আবার সবকিছুই একটা হচ্ছে যে বড় কিছু হলেই সেটা মোদীকে করতে হবে, মোদী হ্যাঁ তো মুমকিন হয়, এরকম স্লোগান আছে না আমার দেশে। তো এই জন্য মোদী উইল লিড দ্য চার্জ। তো এই জন্য মোদী এগিয়ে এসে এই ব্যাপারটা উনি করার চেষ্টা করছেন। মানে আবার অন্য আরেকটা দিকও তো আছে। আমার হঠাৎ করে মনে পড়ছিল তারেক রহমানের সঙ্গে বা খালেদা জিয়ার মৃত্যুর পরেও যখন মোদী সরকার এতটা মানে উষ্ণতা দেখালেন, এতটা মানে শোক প্রকাশ করলেন, তাদের মধ্যকার নিবিড় সম্পর্কের কথা বললেন। সুবিধা আপনার মনে থাকবে যে 2014 যখন মোদী সরকার এলো প্রথম ভারতে, তখন কিন্তু বিএনপি শিবিরে একটা চরম চাঞ্চল্য পড়ে গিয়েছিল যে কংগ্রেস হচ্ছে আওয়ামী লীগের বন্ধু আর বিজেপি হচ্ছে তাই বিএনপির বন্ধু। এবং 2015 সালে যখন খালেদা জিয়া মানে তার অফিসে অবরুদ্ধ, তখন তিনি একসময় কিন্তু এ খবর চাউর হয়ে গেল যে অমিত শাহ ফোন করে খালেদা জিয়ার খবর নিয়েছেন। পরে যদিও বেরোলো যে সেটা মানে মিথ্যা খবর। কিন্তু মানে এই যে বিজেপি বিএনপির একটা সম্পর্ক, সেই উষ্ণতার কোনো মানে পরিণতি এটা কিনা? না নবনীতা, এটার একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, 2014 ওইটা ওই অমিত শাহ ফোন টোন ওগুলি বাজে কথা, তো যাই হোক সেগুলি ঠিক না। কিন্তু আমরা যদি 2001-এর দিকে তাকিয়ে দেখি, ভারতে তখন বাজপেয়ীর সরকার, তখন বিএনপি ক্ষমতায় আসলো। তার আগে নানা রকম গোলযোগ, যে ফজলুর রহমান সাহেব বিডিআর এর চিফ ছিলেন, উনি বিএসএফ এর সাথে অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধালেন, গোলাগুলি হলো, লোক মারা গেল দুতরফেই, বিশেষ করে বিএসএফ এর লোকজন। এরকম একটা অবস্থা, এবং তখন শেখ হাসিনা ক্ষমতায়। এই ভারত বাংলাদেশের সীমান্তে মারামারি হলেই যে একটা ভারত বিরোধী হাওয়া ওঠে, তার সরাসরি শিকার কিন্তু হলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনটা হেরে গেল। তো এই সময় আমি শুনেছি, তখন আমি বিবিসিতে এবং এইসব লোকজন রাজপুরুষদের সাথে নিয়মিতই দেখা সাক্ষাৎ, তখন আমি প্রথম এই ব্রজেশ মিশ্র, প্রথম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতের এবং বাজপেয়ী সাহেবের খুব কাছের লোক, উনি বলতে শুরু করলেন যে ইন্ডিয়া ক্যানট পুট অল ইটস এগ ইন ওয়ান বাস্কেট। মানে বাংলাদেশে এক ঝুড়িতে সব ডিম রাখা ভারতের জন্য ঠিক হবে না। অর্থাৎ ভারত কোনো দল ভিত্তিক বা পরিবার ভিত্তিক সম্পর্ক থেকে সরে এসে সব দলের সাথে যোগাযোগ রাখবে এবং যে ক্ষমতায় আসবে তার সাথে ডিল করবে, যেটা অনেকটা চাইনিজরা মেনটেন করে, যে whoever is in power will deal with them, তার সাথে ডিল করবে। এরকম একটা চেষ্টার কথা তখন শোনা গেল। এবং এতে তুমি স্মরণ করে দেখো যে 2001-এর পরে যখন নির্বাচন হেরে গেলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তখন শেখ হাসিনা নিজেও অভিযোগ করেছে যে আমাকে বিট্রে করেছে ইত্যাদি। এখন এটা শোনো, ভারতবর্ষে এটা তো পাকিস্তান না যে আইএসআই নিজের থেকে একটা কিছু করে ফেললো বা আর্মি কিছু করে ফেললো, পরে প্রাইম মিনিস্টারকে জানানো হবে, ওয়াজির আজমকে বাদ মে ইত্তেলা করেঙ্গে। এটা ভারতে চলে না। ভারতে পলিটিক্যাল ক্লিয়ারেন্স ছাড়া এই ধরনের মেজর ফরেন পলিসি স্টেপ ওই কোনো আর্মি বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সি রট এদের পক্ষে সম্ভব না। দে উইল হ্যাভ টু অপারেট আন্ডার ক্লিয়ার পলিটিক্যাল ডিরেক্টিভস। হ্যাঁ, ক্যাবিনেট কমিটির ক্লিয়ারেন্স না থাকলে এগুলি হয় না। তার মানে এটা বাজপেয়ী, ব্রজেশ মিশ্র এদেরই পলিসি ছিল যে ডাইভার্সিফাই করার রিলেশনশিপ। ট্র্যাডিশনাল যে আওয়ামী লীগের সাথে রিলেশন, সেটার পাশাপাশি এখন যে সরকারে আসবে এতটাই বিএনপিকে তারা সে সময় কাল্টিভেট করলো। এবং এই তারেক রহমান তখন কিন্তু কিচ্ছু না। হ্যাঁ, তখন উনি কিচ্ছু না, ওনার মানে কোনো পদ নেই, দলেও নেই, সরকারেও নেই। কিন্তু তারেক রহমান দিল্লি আসলেন, মানে রীতিমতো জামাই আদর সেখানে তাকে করা হলো। উনি মুকেশ আম্বানির সাথে মিটিং করলেন, মুকেশ আম্বানি ইনভেস্টমেন্ট প্রপোজাল বাংলাদেশ, এইসব ডিসকাশন হলো, এইসব অনেক কিছু হলো। এবং এই কথাটা তখন চাউর হয়ে গেল, যেটা অবভিয়াসলি আওয়ামী লীগের পছন্দ হয়নি। এবং শেখ হাসিনা তো বললেন যে আমাকে বিট্রে করেছে। হ্যাঁ, তো তো আর এগুলি করে না, মানে এটা পলিটিক্যাল ডিসিশন যে ভাই বিএনপির সাথে, বিএনপি যেহেতু ক্ষমতা এসছে তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করো। এবং তারেক রহমানকে ফিউচার লিডার, পসিবল ফিউচার লিডার হিসেবে তার সাথে একটা রিলেশনশিপ মানে করার চেষ্টা তখন হয়েছিল। গোলমালটা কোথায় হলো? গোলমালটা হলো যে 2001, 2, 3 এই সময় এই যে একটা বিএনপির সাথে মাখামাখি, এটা কিন্তু বিজেপির সরকার, বাজপেয়ীর সরকার তখন করছে। গোলমালটা হলো 2004-এ, যখন এই চিটাগাং অস্ত্রের মামলার যে ঘটনাটা ঘটলো, এই ব্যাপার যখন হলো এবং এটা পরিষ্কার হয়ে গেল যে এই অস্ত্র বাংলাদেশের শুধু জেহাদিদের জন্য না, এই অস্ত্রের একটা বড় অংশ পরেশ বড়ুয়া অর্থাৎ আলফার জন্য আসছে। তখন একটা হই হই শুরু হয়ে গেল যে আরে এই সরকার তো অদ্ভুত ব্যাপার, একদিকে আমাদের সাথে খেলছে, আমাদের সাথে সম্পর্ক তৈরি করার কথা বলা হচ্ছে, আমরা তাদের সাথে, অথচ তলায় তলায় এই জিনিস হচ্ছে। এবং এই যে চিটাগাং আর্মস কেসের পর থেকেই পুরো ব্যাপারটা পেছনে চলে গেল। পেছনে চলে যাওয়ার ফলে সেই তারেক রহমানের সঙ্গে এখন যে আবারও ভারত সরকার এতটা উষ্ণ সম্পর্ক করছে, এটা কি এক জামায়াতকে ঠেকাতে, নাকি আপনি সরাসরি ইঙ্গিত করছেন যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে আলাপ হয়েছে সেখানে তার মানে তারেক রহমান কিছু প্রতিশ্রুতি বা কিছু জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়েছে ভারতের সঙ্গে তার? আমার ধারণা বেসিক কতগুলি জায়গাতে একটা বোঝাপড়া হয়েছে। এবং বোঝাপড়ার একটা অংশ হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি ফিরিয়ে আনতে। অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে কি? ইনক্লুসিভ ডেমোক্রেসি মানে গোটা বাংলা কথায় বলতে গেলে যে ভাই আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলতে হবে, আওয়ামী লীগকে সাধারণ মানে নর্মাল রাজনীতি করার সুযোগ দিতে হবে। যেটা দিল্লিতে আমি কিছু খুব মানে গুরুত্বপূর্ণ লোকজনের মুখে শুনেছি যে আওয়ামী লীগকে ময়দান মে বাপাস লানা,
আওয়ামী লীগকে ময়দানে ফেরত আনতে হবে। তার জন্য একটা বোঝাপড়ার ব্যাপার তৈরি হচ্ছে এক। আর ২ নম্বর হচ্ছে দুটো ব্যাপার এখানে আছে। ভারতের যেটা চিন্তার কারণ ছিল, তোমার মনে আছে নিশ্চয়ই যে বেগম জিয়া জীবিত থাকা অবস্থায় মাঝে, মাঝে উনি এই হুঙ্কার দিতেন যে হাসিনার আমলে যেসব চুক্তি হয়েছে ভারতের সাথে, এই চুক্তিগুলি পর্যালোচনা করতে হবে, রিভিউ করতে হবে ইত্যাদি এই কথাগুলি উনি বলতেন। তো আমার ধারণা এই জায়গাতে ভারত নিশ্চয়ই তারেক রহমানের সাথে যে এনগেজমেন্ট তার একটা অংশ হবে যে এইসব রিভিউ টিভিউ করা চলবে না। অ্যাজ এ সাকসেসর গভর্নমেন্ট ইউ হ্যাভ টু অনার দোজ এগ্রিমেন্টস। মানে তুমি মানে এখন সরকারে আসলে যেসব চুক্তি আগে হয়েছে ভারতের সাথে সেই চুক্তিগুলি অনার করতে হবে এক। আর ২ নম্বর হচ্ছে যেটা ভেরি ইম্পর্টেন্ট থিং, ভারতের যেটা মেইন বাংলাদেশকে নিয়ে কি কানেক্টিভিটি অ্যান্ড সিকিউরিটি। এক হচ্ছে উত্তর পূর্বের সাথে যোগাযোগ এর জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা, সেটা ভারতের নানা রকম সুবিধা হয়। ন্যাচারালি তুমি বুঝতেই পারো, তো ভূগোলের ম্যাপ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যে এটা একটা ব্যাপার যে কানেক্টিভিটি, বাংলাদেশের ভেতর দিয়ে একটা পথ, হ্যাঁ রেলপথ বা রাজপথ যাই মানে দুটোই করে উত্তর পূর্বের সাথে যোগাযোগের ব্যাপারটা মসৃণ করা। কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, বাংলাদেশের বন্দর ব্যবহার করা ফর নর্থ ইস্ট। বাকি দেশের জন্য তো বাংলাদেশের বন্দর ব্যবহার করার দরকার নেই, কিন্তু উত্তর পূর্ব অঞ্চলের জন্য যদি বাংলাদেশের বন্দর ব্যবহার করা যায়, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু দেখো যে যেটা ইউনুসের আমলে এই গোন্ডালের ফলে ভারত পিছিয়ে গেল কি, যে বাংলাদেশের যারা এক্সপোর্টার তারা ভারতের বন্দর এয়ারপোর্ট সব ব্যবহার করতো। হ্যাঁ, কেন? এটার বিনিময় ছিল যে তোমরা ট্রানজিট এগ্রিমেন্ট দেবে, তোমার দেশের ভেতর দিয়ে আমি উত্তর পূর্বাঞ্চলকে যোগাযোগ করবো, আর তোমাকে আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা ব্যবহার করতে দেবো। তাই জন্য শেখ হাসিনা এই যে যারা কিছু আজে বাজে লোক আছে না, যে তোমাদের ব্লগার ট্লগার এইসব, শেখ হাসিনা দেশ বেঁচে মোটেই না। শেখ হাসিনার সময় ভারতের সাথে যে ব্যাপারগুলো হয়েছে সবটাই কিন্তু গিভ এন্ড টেকের ভিত্তিতে হয়েছে। অর্থাৎ তুমি আমি এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে আগরতলা, সেই বিদ্যুৎ বাংলাদেশকে সহজ মূল্যে দেওয়া। হ্যাঁ, কি বাংলাদেশ যাতে ভারতের গ্রিড ব্যবহার করে নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করতে পারে সেটা ব্যবস্থা করা। তার বিনিময়ে ভারতে আবার এই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, যে ভারত মানে উত্তর পূর্বাঞ্চলের জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে, আর ভারতের বন্দর এয়ারপোর্ট এগুলি বিমানবন্দর এগুলি বাংলাদেশের এক্সপোর্টাররা ব্যবহার করবে। যেটা না হলে আজকে বাংলাদেশের এক্সপোর্টাররা কত বিপদে পড়েছে, তুমি যে কোনো বড় গার্মেন্ট শিল্পপতির সাথে কথা বলো, তুমি নিজেই বুঝতে পারবে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে গিভ এন্ড টেকের জায়গাটা না করে বলগাই নামে ভারত বিরোধিতা, আর একদিকে এদিকেও এই ধরনের একটা হাওয়া যদি ওঠে, এটা কারোরই লাভ হয় না। অর্থাৎ বাংলাদেশ আর ভারতের ব্যাপারটাই এরকম যে একে অপরের দুশ্মন হলে কারোরই লাভ হবে না, দুজনেরই ক্ষতি হবে। আবার দোস্তি হলে দুজনেরই লাভ হবে, কারণ দুজনেরই এর থেকে ওর কিছু পাওয়ার আছে, ওর থেকে এর কিছু পাওয়ার আছে। তো এই জায়গাটা দোস্তি শব্দটা যখন ব্যবহার করলেন মানে ভারত সরকার তো নিশ্চয়ই মানে তার জন্য অনেক ঝুঁকিমুক্ত দোস্ত হতে পারে, বন্ধু হতে পারে আসলে তারেক রহমান। একরকম হাফ ছেড়ে বাঁচার কারণ এটাও কিনা যে এটাও একটা আতঙ্কের জায়গা ছিল যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে কিনা, জামায়াতে ইসলামী আরো বেশি আসন পেয়ে একটা নড়বড়ে মানে সরকারে পরিণত করে কিনা বিএনপি সরকারকে, সেসব আশঙ্কা থেকে যে তারেক রহমানের বিএনপি ভারতকে মুক্ত করতে পেরেছে সেটাও তার স্বস্তির একটা কারণ কিনা। তারেক রহমানের বিএনপি ভারতকে মুক্ত করতে পেরেছে মানে আজকে তারেক রহমানের বিএনপি জামাতের সাথে একসাথে নির্বাচন করছে না, একসময় তারা করেছিল। এবং তারেক রহমানের বিএনপি কি, বিএনপিতে তো সব ধরনের লোক আছে না, ব্যারেকে তৈরি করা একটা পার্টি, এখানে বামপন্থী আছে, ডানপন্থী আছে, হুজুররাও আছে, আবার একটু তথাকথিত প্রগতিশীল লোকজন আছে, বামপন্থী লোকজন আছে, বিএনপিতে সব ধরনের লোক আছে। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এ পার্টি, মানে দেয়ার আর অল কাইন্ডস অফ পিপল। তো এই জায়গাতে দাঁড়িয়ে জামাতের সাথে যখন বিএনপির অ্যালায়েন্স হবে, ন্যাচারালি তাকে কতগুলি জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এখন এই মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা ন্যারেটিভ, ন্যাচারালি বিএনপি জেনারেল জিয়া বাদ দিলে বিএনপি কি, আর জেনারেল জিয়া মুক্তিযুদ্ধ বাদ দিলে কি, মুক্তিযুদ্ধ মানে জেনারেল জিয়ার যে ক্লেম টু ফেম যেটাকে ইংরেজিতে বলবে সেটা কি, উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, উনি সেক্টর কমান্ডার, উনি যুদ্ধ করেছেন এই দেশের স্বাধীনতার জন্য ইত্যাদি। অর্থাৎ ইটস ক্লোজলি লিঙ্কড টু 71, ইটস ক্লোজলি লিঙ্কড টু লিবারেশন ওয়ার। আজকে যেটা দেখা যাচ্ছে, যেহেতু আজকে আওয়ামী লীগ নেই মাঠে, বিএনপির মেইন লড়াই জামাতের সাথে হয়েছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। এখন তারেক রহমানরা রাজাকারদের বিরুদ্ধে নানা রকম কথা, 71 নিয়ে নানা রকম পজিটিভ কথাবার্তা। এই জায়গাতে ভারতের যেটা হয় কি জানো, ভারতের একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো যে 71 বাদ দিলে বাংলাদেশের সাথে যে বিশেষ সম্পর্ক বাংলাদেশের ভারতের সাথে, এটা তো 71-কে কেন্দ্র করে। মানে 71-এর পুরো মুক্তিযুদ্ধ, তার ন্যারেটিভ, এই 8 মাসের মুক্তিযুদ্ধ, সেই সময় 1 লক্ষ লক্ষ শরণার্থীকে ভারত শেল্টার দিয়েছে, তখন ভারতের যে অর্থনীতির অবস্থা ছিল মোটেই সেটা আজকের জায়গায় ভারত ছিল না। হ্যাঁ, তখন আমাদের PL 480-তে আমেরিকা থেকে গম আনতে হতো, কোনো মতে ফুড সেলফ সাফিসিয়েন্সি জাস্ট হয়েছে গ্রিন রেভলিউশনের ফলে। ওই জায়গাতে দাঁড়িয়ে ভারত যেভাবে ইন্দিরা গান্ধীর সরকার বোল্ডলি আমেরিকার চোখে চোখ রেখে মুক্তিযুদ্ধের সময় এই পুরো ব্যাপারটা করেছে, এবং একটা হচ্ছে যে শরণার্থীদের শেল্টার, 2 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, ব্যাকিং, এবং ফাইনালি ভারতের মিলিটারি ইন্টারভেনশন। মিলিটারি ইন্টারভেনশন না হলেও মানে এত তাড়াতাড়ি তো মুক্তিযুদ্ধ শেষ হতো না, এটা বলা বাহুল্য। তো এই জায়গাতে দাঁড়িয়ে
বাংলাদেশের সাথে ভারতের যে বিশেষ রিলেশনশিপ, যেটা স্পেশাল রিলেশন, এটা কিন্তু 71 ন্যারেটিভ বাদ দিলে এই জিনিসটা, তাহলে বাংলাদেশ অন্য 10টা প্রতিবেশীর মতো, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইখানে এই ব্যাপারটা চলে আসে। তো এই জায়গাতে বিএনপিও খুব ইন্টারেস্টিংলি এইবার দেখবে যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ 71 ইত্যাদি, আরো সুবিধা হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, তো মুক্তিযুদ্ধের, আর এটা তো বিএনপি সবসময় চেষ্টা করে যে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দান মানে করেছেন, বা স্বাধীনতার যুদ্ধ ওনার ইন্সপিরেশন, কিন্তু স্বাধীনতার ঘোষক হচ্ছে জেনারেল জিয়া। তো এই জায়গাটাতে এই ন্যারেটিভটা যেহেতু বিএনপি প্লে আপ করছে, এই জায়গাতে ভারতেরও যেগুলি সচরাচর জামাত সম্পর্কে ভারতের একটা ধারণা, দিল্লিতে গেলে তুমি যদি কোনো প্রভাবশালী ভারতীয় কর্মকর্তার সাথে কথা বলো, অজিত ডোভাল টাইপের লোকজনের সাথে, वो तो पाकिस्तान का पिट्ठू है। মানে জামাত ইজ সিন এজ এন এক্সটেনশন অফ পাকিস্তানি এস্টাবলিশমেন্ট, জামাত ইজ সিন এজ এন এক্সটেনশন অফ আইএসআই এন্ড পাকিস্তান আর্মি, ये उनका অ্যাসেট है, মানে এটা ওদের অ্যাসেট, এরকম একটা জায়গা। এবং এর মধ্যে ধরো জামাত তো মিক্স সিগন্যাল দিয়েছে না, তাহের সাহেব নিউ ইয়র্কে গিয়ে বললেন যে 50 লক্ষ লোক ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যে ইত্যাদি। 50 লক্ষ লোক ওনার মেম্বারশিপ অত আছে কিনা, অত লোক তো ওনাকে ভোটও দেয়নি কোথায়, 50 লক্ষ ভোট কি পেয়েছে জামাত, খুঁজে দেখো। তো যাই হোক, 50 লক্ষ লোক জেহাদ করে ফেলবে এইসব বলা। যাই হোক, আবার অন্যদিকে শফি হুজুর মানে বাংলা মানে জামাতের যে লিডার চিফ, উনি আবার ভারতের সাথে ভালো সম্পর্ক হবে, ভারতীয় সাংবাদিকদের উনি বলেছেন না ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই। কিন্তু বেসিক্যালি দ্য ফিলিং ইন দিল্লি ইজ যে জামাত ইজ এন এক্সটেনশন অফ দ্য পাকিস্তান এস্টাবলিশমেন্ট। তো জামাতের চাইতে মানে যেটাকে আমি কালকে আমার একটা লেখার মধ্যে লিখেছি, ইংরেজি লেখা কিন্তু আমি এই এক্সপ্রেশনটা ইউজ করছি, মন্দের ভালো। হ্যাঁ, তো আমাকে যে এডিটর ভারতীয় এডিটর বলছে ইসকা মতলব কে আয়, তো তাকে আমি বোঝালাম, হ্যাঁ, ইটস বেটার দেন ওয়ার্স। ইংরেজিতে তো কি শব্দ বিএনপি ব্যবহার অবভিয়াসলি করলেন? লেসার ইভিল। lesser evil আমি বলবো না, I don't want to use the word evil, but it's a better option than the worst situation, better than worst যেটা। তো যাই হোক, মানে মন্দের ভালো, যে যাই হোক বাবা, এর সাথে কথা বলা যাবে, এদের সাথে ওঠা বসা করা যাবে, একটা জায়গা আছে। কারণ মুক্তিযুদ্ধের ব্যাপারটা এরা পরিত্যাগ করে, এটা মুক্তিযুদ্ধের ব্যাপারটা যারা পরিত্যাগ করে। এই জায়গায় আমি যদি আপনাকে একটু থামিয়ে এই প্রশ্নটা করি, যে এই যে আপনি বলছেন যে শর্তের মধ্যে, প্রতিশ্রুতির মধ্যে, আলোচনার মধ্যে আওয়ামী লীগ সহ একটা রাজনৈতিক পরিবেশ তৈরির বিষয়টা ভারত গুরুত্বের সঙ্গে দেখছে। এবং দেখেন নরেন্দ্র মোদী তার টুইটারের মানে এক্স হ্যান্ডেলের যে পোস্ট, সেখানেও কিন্তু ইনক্লুসিভ বাংলাদেশের প্রত্যাশা করেন, সেই কথাটা বলেছেন, অন্তর্মুক্তিমূলক একটা বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানে ভারত আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করতে গিয়ে এখন কি এক তারেক রহমানের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে, তারেক রহমানের সাথে মানে তারেক রহমানের জন্য পরিস্থিতিটা আরো মানে এক রকমের জটিল করে তুলবে কিনা, সেটা একটা প্রশ্ন। আর তারেক রহমান যদি ভারতের সঙ্গে এমন একটা মৈত্রী গড়েই তোলেন যে যাতে ভারত বাংলাদেশ সম্পর্কটা একেবারে মসৃণ হয়ে পড়ে, তাহলে ভারতের আওয়ামী লীগকে ফেরানোর জন্য উদ্গ্রীব হবার কারণটা কি থাকবে? না শোনো, এখানে আজকে যেটা ব্যাপার, মানে বাংলাদেশে যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের যে এস্টাবলিশমেন্ট, তারা একটা জিনিস বুঝে গেছে যে ওই আওয়ামী লীগের ওই মনোপলিস্টিক যে ব্যাপার যেটা ছিল, যে আওয়ামী লীগ আছে বহেনজি হ্যাঁ তো সব ঠিক হ্যাঁ, ওই জায়গা থেকে ব্যাপারটা অনেক জায়গায় সরে এসেছে। এখানে নরেন্দ্র মোদী যে ইনক্লুসিভ এর কথা বলছে, এর আগেও ভারত যতবার বলেছে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলেছে, কেন ভারত এটা মানে এটা মনে প্রাণে। এবং এই জায়গাতে তারেক রহমান ইদানিং যে রিকনসিলিয়েশনের কথা বলছে, হ্যাঁ, কনফ্লিক্ট না, হ্যাঁ, সংঘাত নয়, সবাই মিলেমিশে রাজনীতি, এবং এই যে সিগন্যালগুলি দিচ্ছে, এগুলি আমার মনে এই ধরনের আলোচনার যে দেখো ভারত এখানে আওয়ামী লীগকে ফেরাতে গিয়ে বললো মানে কি, আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর ব্যাপারটা ভারতের ব্যাপার না, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দাও। কারণ আওয়ামী লীগ তো একটা নেজামত খেলামত এইসব পার্টি না রে ভাই, একটা হুজুর দুটো হুজুরের দল। আওয়ামী লীগ একটা বটম বৃক্ষ। আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা কালে অর্ধেক সময় আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এরকম এগুলি তো বাস্তব। আজকে ইন্ডিয়াতে কোনোদিন ইনক্লুসিভ ডেমোক্রেসি হতে পারে? কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তাই বলে যদি বলে যে কংগ্রেসকে ব্যান করে দাও, কংগ্রেস থাকবে না। হ্যাঁ, তো তাহলে ভারতে ইনক্লুসিভ ডেমোক্রেসি থাকবে? কালকে যদি বাইডেন হেরে গেছে বলে ডেমোক্রেটস আর আউট, ট্রাম্প যদি হঠাৎ করে বলে ফেলে ডেমোক্রেটস ব্যান দেব, তো আমেরিকাতে ইনক্লুসিভ ডেমোক্রেসি হবে? তো এটা বাস্তব কথা যে আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি হবে না। এবং এই জিনিসটা ভারতের তরফ থেকে তারেক রহমান। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।